শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যা মামলায় সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে শিক্ষার্থীদের ৪.৫ ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ, যাত্রীদের চরম ভোগান্তি। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ বিএনপি। ক্ষমতায় গেলে জুলাই বিপ্লবের শহীদদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে, তারেক রহমান। সুষ্ঠু ভোট আয়োজনে সরকারকে ২ বছর সময় দেবার পরামর্শ বিশ্লেষকদের। ডক্টর ইউনূসের ভাষণে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই, অভিযোগ রাজনীতিবিদদের। এবং ৭ বছরে ঋণের ৮০% ইসলামী ব্যাংক থেকে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যক্তির কারণে কোনো প্রতিষ্ঠান বন্ধ হবে না, জানালেন গভর্নর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা, আর বাকি আসামিরা ছিলেন তার দোসর। সকাল ৯:৫০ জুলাই আগস্ট গণহত্যা মামলার ১৩ আসামিকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ডক্টর দীপুমণি, আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়দ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও ডক্টর তৌফিক এলাহি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বেলা ১১টায় শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। শুরুতেই আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। পরে আওয়ামী সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পটভূমি বর্ণনার পাশাপাশি জুলাই আগস্টের নির্মম হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের সম্পৃক্ততা তুলে ধরেন তিনি। এই ২ মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাসের সময় আবেদন করলে ১ মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি অন্য আসামিদের ১৭ ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও জুলাই গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনার অবস্থান এবং তার গ্রেফতার সম্পর্কে জানতে চান আদালত। তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিসের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। এদিন আসামি পক্ষের আইনজীবীদেরও স্বরূপ উপস্থিতি ছিল ট্রাইব্যুনালে। তাদের আবেদনের প্রেক্ষিতে অভিযোগের কাগজ ও আসামিদের সাথে কথা বলার অনুমতি দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের
আত্মীয় স্বজনের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। এই আদেশটি আসলে সকলের জন্য প্রযোজ্য হইবে, যদিও আমরা দুজন আসামিদের পক্ষে এই আবেদনটা করেছি। শেখ হাসিনা পলাতক থাকায় আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি 17 ডিসেম্বর। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সেখানে অনুষ্ঠিত হচ্ছে ২৪ জুলাই আগস্টের গণহত্যার বিচার। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। এদিকে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থান সহ স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। স্বৈরশাসক শেখ হাসিনার দুঃশাসন বিরোধী জুলাই গণ আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করা এবং অসহায় 10 জনকে হুইল চেয়ার সহ সহায়তা প্রদানের জন্য আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের শহীদ ও আহতদের জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, দলীয়ভাবে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি, পাশাপাশি ধরে রাখা হবে তাদের স্মৃতি। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। এর আগে মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা মহোদয় একটা অ্যাক্সিডেন্ট পূর্তির বক্তব্য করেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তবে তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন আয়োজন নিয়ে সুস্পষ্ট বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। তারা বলছেন, ১০০ দিনে বেশ কিছু অর্জন থাকলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের উল্লেখযোগ্য অগ্রগতি দেয়। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাতারাতি এসব খাতে পরিবর্তন আনার সুযোগ নেই। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তত 2 বছর সময় প্রয়োজন জানিয়ে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেওয়া ডক্টর ইউনূস সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, অর্থনৈতিক পুনরুদ্ধার, বিদেশি দেনা শোধ, প্রশাসন এবং সমাজের শৃঙ্খলা ফেরানো সহ নানা ইস্যুতে কাজ করেছে এই সরকার। প্রিয় দেশবাসী, রোববার সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব বিষয়ে আলোকপাত করেন প্রধান উপদেষ্টা। সবাইকে সালাম জানাচ্ছি। সরকার প্রধানের সেই ভাষণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দ্রব্যমূল্যের চাহিদা সাথে যোগানের সরবরাহ ঠিক নেই। আরেকটা জায়গা হচ্ছে ব্যাংকের ব্যবস্থাপনা। ব্যাংকের শৃঙ্খলা ফিরছে, কিন্তু অনেকগুলো ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে, তারল্য সংকটে আছে। কোনো অনেক ঘাটতি আছে, যে ঘাটতিগুলো জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করছে। অর্থনীতির এত ভালো ভালো কথা বললেও আমি মনে করি যে এইখানে তার ব্যর্থতা খুবই প্রকট। জিনিসের দামটা কমই নেই, সিন্ডিকেট ভাঙতে পারেন নেই। ব্যাংকে আপনি 3টা জায়গায় যাবেন, গিয়ে চেক দেবেন, টাকা পাবেন।
তারা আরও বলছেন একদিনে রাজনৈতিক দলের সাথে সংস্কার ইস্যুতে আলোচনা হলেও নির্বাচন প্রসঙ্গ উপেক্ষিত থেকে গেছে। উনি কিন্তু বক্তৃতার মধ্যে বলেছেন আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ চালিয়ে যাচ্ছি। উনি রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন। একটা হলো 15 আগস্ট আর একটা হলো পূজা। রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই সংস্কারের প্রয়োজনীয়তা আছে, আবার সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়াও। এখন কি সংস্কারগুলো আমরা এখন করতে পারছি, কোন সংস্কারগুলো আবার ধারাবাহিকভাবে চলবে, এইসব প্রশ্নে একটা ন্যূনতম ঐক্যমত্য দরকার। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সে আলাপ আলোচনাটা হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দলগুলোর সাথে দ্রুতই আলোচনা শুরু করা দরকার। বললেই তো আর নির্বাচন 6 মাসেও হবে না। এই কাজটা করার জন্য মিনিমাম এই সরকারকে 2 বছরের সময় দেওয়া দরকার। নির্বাচন কমিশন করার পরে তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত 3 মাস সময় লাগে। এখানে তো আরো কতগুলো কাজ বাকি আছে। ভোটার লিস্টটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ভোটার লিস্ট আপনি হালনাগাদ করে নির্বাচনে গেলে সেটা সফল হবে কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। ওই ভোটার লিস্টটা সত্যিকারের বায়াস ভোটার লিস্ট কিনা সেটাও তো আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার সাক্ষাৎ করলে একথা জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত জানান ইউরোপের দেশগুলো বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী। বৈঠকে সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বাংলাদেশ পুলিশের সংস্কার নিয়ে আলোচনা হয়। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। ঢাকায় অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশে এসেছেন এই সাবেক প্রেসিডেন্ট। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার, তবে জনগণের প্রত্যাশা পূরণে তাদের আরও গতিশীল হওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে তাদের দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেয় সংস্থাটি। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলন করে টিআইবি। তাদের পর্যবেক্ষণে বলা হয়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন, গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্ত, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ডক্টর ইউনূস সরকার। তবে এখনও বিভিন্ন ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান। তাই রাজনৈতিক দলগুলো নিজেরা সংস্কার না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাবে না দেশের মানুষ।